ঠিক কিছু বছর আগে ভারতবর্ষ সৌদি আরবকে অফিসিয়ালি একটি অনুরোধ করে। সৌদিকে ভারতবর্ষ সেদিন জানায় যে আপনাদের থেকেই আমরা তেল নেব, কিন্তু তেলের দাম একটু কমান, তাহলে ভারতবর্ষের ইকোনমিক্যাল বেনিফিট কিছু হতে পারে। সৌদি কি বলেছিল জানেন? সৌদি বলেছিল আমাদের তেলের দাম এই মুহূর্তে কমানো সম্ভব নয়। যদি ভারতবর্ষকে আমাদের থেকে তেল নিতে হয় তাহলে এই দামেই কিনতে হবে। কথাটা নিয়ে অনেক সমালোচনা সেবার হয়েছিল। ভারতবর্ষ কি করবে তা ভারতবর্ষ নিজেই বুঝতে পারেনি অনেকটা সময়, কারণ ভারতের মাটির তলায় তো আর তেল পাওয়া যায় না। পাল্টা ভারতবর্ষ অনেক পরে একটি চাল দিতে শুরু করে। ভারতবর্ষ দেখে মিডিল ইস্টের একাধিক দেশের উপর ভারতবর্ষ তেলের জন্য ডিপেন্ড করে আছে। তা কিন্তু আসলে ভারতবর্ষের ভবিষ্যতে অনেক বড় সংশয় এবং অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। তার জন্য ভারতবর্ষ তেলের উপর ডিপেন্ডেন্সি বিভিন্ন আলাদা আলাদা দেশের উপর বাড়াতে শুরু করে। কিছু সংখ্যক রাশিয়ার উপর তেলের পরিমাণ বাড়ায়, ডিপেন্ডেন্সি বাড়ায়। কিছু পরিমাণ তেল তারা ইরাক থেকে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিছু পরিমাণ তেল তারা ভেনেজুয়েলার উপর থেকে নেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং বাকি কিছু অংশ তেল তারা সৌদির থেকে নেওয়ার চেষ্টা করে। আসলে ভারতবর্ষকে সেদিন হুমকি বা হুঁশিয়ারি দিয়ে ভারতবর্ষের জিওপলিটিক্যাল সারফেসে একটি নতুন পথ খুলে দিয়েছিল সৌদি আরব। আসলে ভারতবর্ষ বড্ড বেশি মিডিল ইস্টের উপর তেলকে নিয়ে কিন্তু ডিপেন্ডেন্ট হতে শুরু করেছিল। কিন্তু আজকের যদি ভারতবর্ষের ইকোনমিক্যাল চেহারা দেখেন এবং স্ট্যাটিস্টিক দেখেন, দেখবেন ভারতবর্ষ এই মুহূর্তে তেল নিয়ে, অন্তত ক্রুড অয়েল নিয়ে সৌদির উপরে আর ডিপেন্ডেন্ট নয়। এখন কিন্তু ভারতবর্ষ রাশিয়া থেকে তেল কেনে, ইউএই থেকে তেল কেনে, এমনকি রাশিয়া ইউএর মতো ইরাক থেকেও কিছু পরিমাণ তেল কিন্তু ভারতবর্ষ নিজেদের দখলে আনে। ভেনেজুয়েলা থেকেও কিছুটা তেল ভারতবর্ষ কিন্তু ইম্পোর্ট করে। কিন্তু আজকে মানে সূচনায় এতগুলো কথা কেন বললাম? কারণ কালকে সৌদি আরব ভারতবর্ষকে একটি মেগা অফার দিয়ে বসেছে। তারা এবার ভারতবর্ষের তেল ইন্ডাস্ট্রিতে বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করতে চাইছে। এবার আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, এই তো এতক্ষণ ধরে বললেন ভারতবর্ষ অন্য দেশ থেকে তেল কেনে, তাহলে ভারতবর্ষের তেল ইন্ডাস্ট্রিটা কোথায় দিয়ে এলো? মানে ভারতবর্ষের ঠিক কিসের উপরে এরা ইনভেস্ট করতে চাইছে? এখানেই আছে আসল একটা বিষয় বোঝার জিনিস। কেন আমি বলছি? 2023 সালে ভারতবর্ষ 4.7 মিলিয়ন ব্যারেল পার ডে তেল কিন্তু ইম্পোর্ট করেছিল, যা ভারতবর্ষের প্রয়োজনের 85%। অর্থাৎ ভারতবর্ষ অন্য দেশ থেকে তেল এনেই তেলের যোগান দেয়, এটা বাস্তব। কিন্তু ভারতবর্ষ যে তেল কেনে সেই তেলকে বলা হয় ক্রুড অয়েল। অর্থাৎ আপনি যদি সৌদি থেকে এই ধরনের তেল কেনেন, আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না। তখন ভারতবর্ষ ভাবে আমরা তো ক্রুড অয়েল কিনছি, কিন্তু তেলকে কাজে লাগিয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কি জোর দেওয়া যায়? সেখানেই আর একটা পথ খুলে যায় ভারতের সামনে। ভারতবর্ষ রিফাইন টেকনোলজি এবং রিফাইন ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দিতে চায়। অর্থাৎ এই কাঁচা তেল তারা সৌদি থেকে কিনছে, রাশিয়া থেকে কিনছে, ইরাক বা ভেনিজুয়েলা থেকে ভারতে নিয়ে আসছে, কিন্তু এগুলো ব্যবহারযোগ্য করে তুলছে ভারতের টেকনোলজি। অর্থাৎ ভারতবর্ষ সেদিন রিফাইন ইন্ডাস্ট্রিতে কিন্তু গুরুত্ব দিতে শুরু করেছিল। আর আজকে ভারতবর্ষ ফোর্থ লার্জেস্ট এই যে রিফাইন তেল অর্থাৎ ব্যবহারযোগ্য তেলের প্রধান এক্সপোর্টার। অর্থাৎ বুঝতেই পারছেন ভারতবর্ষ তেল ইন্ডাস্ট্রিতে এখন অন্যতম বড় প্লেয়ার, যা যেই পথটা কিন্তু খুলে গেছিল কিছু বছর আগে। এই ক্রুড অয়েল ভারতে আসে, ভারতে আসার পরে ভারতের বিভিন্ন কোম্পানি এটাকে রিফাইন করার প্রসেস বিভিন্ন ক্ষেত্রে মানে এটাকে দিয়ে দেয়। এবার আমি বলছি রিফাইন কিভাবে করা সম্ভব। ছোটবেলায় আমরা পড়েছিলাম যে কাঁচা তেল থেকে কোনো সময় কেরোসিন হচ্ছে, কোনো সময় ন্যাপথা হচ্ছে, কোনো সময় পেট্রোলিয়াম হচ্ছে, কোনো সময় গ্যাস হচ্ছে, পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে। এইগুলো ঠিক কি কিভাবে করা সম্ভব? ভারতবর্ষ পার্টিকুলার এই সেক্টরের ইঞ্জিনিয়ারিং এ এবং ম্যানুফ্যাকচারিং এ গুরুত্ব দিতে শুরু করে। নির্দিষ্ট একটি সেন্টিগ্রেডে পেট্রোলিয়াম হয়, নির্দিষ্ট একটি সেন্টিগ্রেডে এই তেল যদি আপনি হিট করেন তাহলে কেরোসিন হতে পারে। অর্থাৎ এই ধরনের সমস্ত টেকনোলজিক্যাল সাপোর্ট ভারত সরকার নিজেদের দেশে কিন্তু আরো বেশি শক্তিশালী উপায়ে জোরদারভাবে প্রতিষ্ঠা করতে শুরু করে। আর রেজাল্ট দেখুন, আজকে ভারতবর্ষ এই অয়েল রিফাইন ক্যাপাসিটি এই পৃথিবীর অন্যতম সেরা, এবং আমেরিকা, ইউএসএ মানে ইউএসএ, চায়না, রাশিয়ার পর ভারতবর্ষ 4 নম্বরে আছে যারা আন্তর্জাতিক বাজারে এই তেল কিন্তু আজকে বিক্রি করে। এবং আপনারা শুনলে অবাক হবেন, ভারতবর্ষ থেকে এই মুহূর্তে ইউরোপ কিন্তু তেল কেনে।
অর্থাৎ এই ইউরোপীয় ইউনিয়নের তেল রিফাইন টেকনোলজি বর্তমানে এতটাই হতদরিদ্র জায়গায় চলে গেছে যে তারা ভারতবর্ষের উপরে ডিপেন্ড করে আছে। ইউরোপ রাশিয়া থেকে তেল কিনতে পারে না, কারণ এই রাশিয়ার উপরে আমেরিকান স্যাংশন কিন্তু আছে। তারা আমেরিকাকেও আর ভরসা করছে না, কারণ আমেরিকা তেলের দাম অত্যন্ত বেশি, এবং ডোনাল্ড ট্রাম্প আসার পর এদের আনপ্রেডিক্টেবল যে পলিসি তা কোনো সময় ভরসাযোগ্য বা বিশ্বাসযোগ্য জায়গায় কিন্তু পৌঁছায়নি। চায়নার তো পড়েই থাকলো চায়নার কথা। চায়নার থেকে তেল কেনার মতো জায়গা ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশেই নেই, কারণ চায়না ছলে বলে কৌশলে আবার সে ডেপ ট্র্যাপে ফাঁসিয়ে দেবে। ফলে একমাত্র বিশ্বাসযোগ্য জায়গা ভারতবর্ষ কিন্তু অচিরেই হয়ে উঠতে চাইছে। আর পার্টিকুলারলি এই রিফাইন টেকনোলজিটাকে আসলে ইনভেস্টমেন্টের একটা জায়গা হিসাবে দেখতে চাইছে সৌদি আরবের মতো দেশ। এবার আপনি ভাবুন, ওই দেশে তেল তৈরি হয়, উৎপন্ন হয়, কিন্তু ওই তেলের উৎপত্তি থাকা সত্ত্বেও ওই দেশের বিভিন্ন কোম্পানিগুলো ভারতবর্ষের উপর মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করতে চাইছে। তা তো নিঃসন্দেহে ভারতবর্ষের অন্তত সাইন্টিফিক্যালি যদি আপনি মুভমেন্টার জয় বলুন, টেকনোলজিক্যাল জয় বলুন, সরকারের সদিচ্ছা বলুন, এমনকি জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক হিসাবেও বলতে পারেন। সৌদি ভারতবর্ষকে একটি অফার করেছে। সৌদি বলেছে, আমরা তোমাদের ওএনজিসি এবং বিপিসিএল এই দুটো যে কোম্পানি আছে তাদের রিফাইন প্ল্যান্টে ইনভেস্ট করব। ওএনজিসি গুজরাটে একটি রিফাইন প্ল্যান্ট তৈরি করছে এবং বিপিসিএল প্রায় 11 বিলিয়ন ডলার দিয়ে অন্ধ্রপ্রদেশে একটি রিফাইন হাব কিন্তু তৈরি করছে। সৌদি চাইছে পার্টিকুলার এই দুটো জায়গায় কিন্তু ইনভেস্ট করতে, কিন্তু এক্ষেত্রে তারা একটা ক্লজ দিয়েছে। তারা বলেছে, আমরা যদি তোমাদের যে কোনো একটি রিফাইন এই যে হাব এর 30% স্টেক কিনি, তাহলে তোমাদেরকে আমাদের থেকে 90% তেল কিনতে হবে। অর্থাৎ যেভাবে ভারতবর্ষ এই সৌদিকে পাশ কাটিয়ে রাশিয়া, ভেনেজুয়েলা, ইরাক কিংবা ইউএইর কাছে যাচ্ছিল, এখন সৌদি ভাবছে যদি ভারতের এই বৃহৎ মার্কেটটাকে ধরতে হয় তাহলে ভারতবর্ষের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যাওয়া উচিত। অর্থাৎ ভারতবর্ষকে এতদিন অবধি তারা সমগোত্রীয় ভাবছিল না, যা আজ তারা ভাবছে। কিন্তু এখানে ভারতের কাছে চ্যালেঞ্জটা কি? দেখুন, সৌদি যদি 30% এই পার্টিকুলার জায়গায় ইনভেস্ট করে তাতে ভারতের কোনো অসুবিধা থাকার কথা নয়, কিন্তু সেকেন্ড ক্লসে তারা বলেছে 90% তেল তাদের থেকে কিনতে হবে। আর এখানেই প্রশ্নচিহ্ন ওঠে, কেন আমরা রাশিয়াকে ছুরিটা মারবো, কেন আমরা ইরাককে ছুরি মারবো, কেন আমরা ইউএই কে ছুরিটা মারবো? অর্থাৎ হঠাৎ করে কেন সৌদির এই ইনভেস্টমেন্টটাকে আমাদের দেশে আনার জন্য আমরা আমাদের পার্টনার যে দেশগুলো আছে, যারা আমাদের বিপদের সময় সাহায্য করেছে, দিনের পর দিন তেল দিয়ে আমাদের যোগান মিটিয়েছে, তাদের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করব? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক একাধিক বিশেষজ্ঞ তুলে দিয়েছেন। কিন্তু মোদ্দা কথা হলো, আজকে সৌদিকেও ভারতবর্ষের কাছে আসতে হচ্ছে, কারণ তারাও রিয়েলাইজ করেছে রিফাইন টেকনোলজিতে ভারতবর্ষ এখন 4 নম্বরে আছে, হয়তো অল্প কিছুদিনের মধ্যেই টপ 3-তেও ভারতবর্ষ চলে আসতে পারে। আর ভারতের মতো একটি দেশ রিফাইন টেকনোলজিতে এত প্রগতি করেছে, এত এগিয়ে গেছে, সেই ভাবনাও হয়তো সৌদির মতো মিডিল ইস্ট তেল উৎপাদনকারী দেশের কাছে ছিল না, যা আজকে আন্তর্জাতিক খবরের একটা স্বীকৃতি পেয়েছে। এই খবর আপনারা কিভাবে ভাবলেন বা দেখলেন আমি জানি না, কিন্তু অত্যন্ত গর্বের একটা মুহূর্ত, যেখানে সৌদির মতো দেশ ভারতবর্ষকে ইনভেস্ট করতে চাইছে, টাকা দিতে চাইছে, তাও এমন একটা ইন্ডাস্ট্রিতে, সেই ইন্ডাস্ট্রির সোকল্ড কোট আনকোট জন্ম তাদের দেশেই। ভারতবর্ষের কি করা উচিত? সৌদিকে কি ভারতের মার্কেটে ঢুকতে দেওয়া উচিত, না ঢুকতে দেওয়া উচিত নয়? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।